নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। ইংরাজি নতুন বছরে আমার সমস্ত দর্শক বন্ধুদের শুভেচ্ছা জানাই। 2026 আপনাদের সকলের খুব ভালো কাটুক, আপনাদের মঙ্গলময় হয়ে উঠুক এবং ভারত সহ তামাম বিশ্বে শান্তি ফিরে আসুক, নিরন্ন মানুষের অন্ন জুটুক, কর্মহীনদের কর্ম জুটুক, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এইবার আসলে আজকের বিষয়ে আলোচনায় আসি। তার আগে বলবো, নতুন বছরে দর্শকদের কাছে আমার আবেদন, আমার এই চ্যানেলটি যারা দেখছেন, নিয়মিত যারা দেখছেন এবং নতুন যারা দেখছেন, তারা প্রত্যেকে দয়া করে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওগুলো শেয়ার করুন আর বেল আইকনে ক্লিক করুন, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে অন্তত আপনার কাছে একটা নোটিশ যেতে পারে। আপনারা আগে দেখুন বা পরে দেখুন। তার কারণ হচ্ছে, সেই নোটিফিকেশানের কয়েক ঘন্টার মধ্যে যদি ভিডিও নোটিফিকেশন আসে, তাহলে ভিডিওটা বেশি মানুষের কাছে পৌঁছায়। আমি একেবারে স্বাধীনভাবে নিজের সাংবাদিকতা অভিজ্ঞতা লব্ধ যে জ্ঞান এবং মানুষের সাথে কথা বলে বুঝে কি পরিস্থিতি আপনাদের সামনে সপ্তাহে 3 দিন বা 4 দিন তুলে ধরার চেষ্টা করি। এবার আসলে আসি এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয়, সেটা হচ্ছে এসআইআর এবং এসআইআরের নামে শেষ পর্যন্ত যেভাবে লাইনে দাঁড় করিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের প্রায় 1.5 কোটির সোয়া 1 কোটি 1.5 কোটি লোককে চরম হেনস্থার মুখে ঠেলে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে। আসলে এই যে ইলেকশন যেভাবে হয়, ভারতের ইলেকশন পদ্ধতি যেভাবে পরিচালিত হয় এবং সেটাকে কিভাবে জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ইলেকশন কমিশন কলুষিত করেছে, একেবারে সরাসরি অমিত শাহ, নরেন্দ্র মোদী, কারণ তারা দুজনে এই ইলেকশন কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় ছিলেন, তাদের হস্তক্ষেপে সে নিয়ে বিস্তারিত বলবো। কিভাবে আপনার নাগরিকত্ব, কিভাবে ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য ব্যাপক ষড়যন্ত্র করা হয়েছে, সেটা বিস্তারিতভাবে বলবো। দয়া করে মন দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। যদি সহমত হন অবশ্যই কমেন্ট লাইক করবেন, যদি অসহমত হন তাহলেও কমেন্ট করে জানাবেন। ভারতের নির্বাচন পরিচালিত হয় রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, যেটাকে আমরা পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট অনেক সময় বলি, জনপ্রতিনিধিত্ব আইন 1950-এর ভিত্তিতে। তাতে ইলেকশন কমিশন এমন একটা স্বতন্ত্র সংস্থা, যার সাথে কোনো দল বা কোনো মতের সরাসরি কোনো সম্পর্ক থাকে না। কোনো রাজনৈতিক দলের কর্মীরা কি করলো, কোন বিএলএ কি করলো, অন্য কি করলো, তার কোনো সম্পর্ক থাকে না। প্রত্যেকটা নাগরিকের অধিকার অক্ষুণ্ণ রাখা, ভারতের নাগরিকরা যাতে তাদের অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ অর্থাৎ ভোটাধিকার অক্ষুণ্ণ রাখতে পারে, সেই কারণে ইলেকশন কমিশনের কাজ এবং দায়িত্ব সুষ্ঠুভাবে ইলেকশন পরিচালনা করে যারা বেশি সংখ্যক ভোট পেয়েছেন তাদের মাধ্যমে জনপ্রতিনিধিত্ব নির্বাচিত করে তাদের সংসদে বা বিধানসভায় পাঠানো এবং তারপর তারা সরকার ফর্ম করেন। কিন্তু 2014-র পরে মোদিকালে কঙ্গনা রানাওয়াতের কথায় ভারত জবে থেকে স্বাধীন হলো নতুন করে। 2014-তে তো ভারত স্বাধীন হয়েছে। কঙ্গনা রানাওয়াত আপনারা জানেন বিজেপির সাংসদ এবং সিনেমা আর্টিস্ট। তো এখন এই মোদিকালে তারা নানা রকম কাজকর্ম করতে করতে ফাইনালি বুঝতে পারলো যে ভারতের জনগণের 25 ভাগ মানুষের বাইরে তাদের কোনোভাবে 25-30 ভাগের বেশি সমর্থন পাওয়া যাচ্ছে না। কিন্তু তাদের যে মূল এজেন্ডা, আরএসএস এর যে মূল এজেন্ডা, সেটা হচ্ছে একেবারে মুসোলিনি স্টাইলে, হিটলারের স্টাইলে ফ্যাসিস্ট শক্তি কায়েম করা, ফ্যাসিস্ট শক্তি কায়েম করে হিন্দু রাষ্ট্রে পরিণত করে এথনিক ক্লিনজিং, ঠিক যেভাবে বিভিন্ন দেশে হয়েছে, আমরা ইদানিং দেখতে পারি ইসরায়েলে হয়েছে, অতীতে জার্মানিতে হয়েছিল, আমরা কিছুটা মায়ানমারে দেখেছি রোহিঙ্গা বা মুসলিমদের কিভাবে মারা হয়েছে, আমরা চীনেতেও দেখেছি উইঘুরদের বিরুদ্ধে কিভাবে চীনের কমিউনিস্ট সরকার ব্যবস্থা নিয়েছে, তার মাধ্যমে কার্যত বেনাগরিক করে দেওয়া একটা বড় সেকশনকে, এবং তার মাধ্যমে এমন একটা ইলেকশন প্রসেস করা, অর্থাৎ ইলেকটোরেট তৈরি করা, নির্বাচক মণ্ডলী, ভোটার তৈরি করা,
যার মাধ্যমে মানুষ আতঙ্কিত দিশেহারা হবে। এতদিন পর্যন্ত আপনারা জানেন যে ভারতের জনগণ সরকার নির্বাচিত করত, জনগণের হাতে একটাই ছিল ভোটার কার্ড। যে ভোটার কার্ড আপনার একটা, ওই গৌতম আদানিরও একটা, মুকেশ আম্বানিরও একটা, নরেন্দ্র মোদীরও একটা, অমিত শাহরও একটা, মমতা ব্যানার্জিরও একটা, ওই একটা করে ভোট, সেই মূল জায়গাটাতেই তারা ধাক্কা মারতে শুরু করলো। এবং তার জন্য এই যে দ্রুত হারে এসআইআর এর নামে যে প্রসেসটা করা হয়েছে, সেই প্রসেসের কিভাবে পর পর চূড়ান্ত অবমাননা করে এসআইআর এর নামে মানুষের নাম বাদ দিয়ে একটা তাদের পছন্দ মতো ইলেকটোরেট তৈরি করা, এবং সেই ক্ষেত্রে বিরোধীদের অভিযোগটা ফুৎকারে উড়িয়ে দেওয়া, অথচ বলা যে পলিটিক্যাল পার্টি তো কোনো প্রতিবাদ করছে না। আসলে পলিটিক্যাল পার্টি থাকবে কেন? ইলেকশন কমিশন একদিকে, আর একদিকে আপনি ব্যক্তি নাগরিক, এর মাঝখানে তো কোনো রাজনৈতিক দলের থাকার কথাই নয়। কিন্তু আপনি জ্ঞানেশ কুমারের কথা শুনুন, আপনি তার রিপ্রেজেন্টেটিভ মনোজ আগরওয়াল কথা শুনুন, আপনি এগুলোর প্রসেসের কথা শুনুন, আপনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথা শুনুন, আপনি নরেন্দ্র মোদীর কথা শুনুন, মনে হবে এই প্রসেসের মধ্যে পলিটিক্যাল পার্টির যেন একটা বিরাট ব্যাপার। আমি তো কোনো পলিটিক্যাল পার্টি নাই করতে পারি, আমি ভোটার কার্ড আমার অধিকার, আমি ভোট দেবো কি দেব না। কিন্তু সেই ঘটনাটাকে মুছে দেওয়ার জন্যে কিভাবে ইলেকশন কমিশন পরপর এসআইআর এর নামে ম্যানিপুলেশন করা শুরু করেছে, আপনারা একটু মন দিয়ে শুনুন। আজকে যে তালিকার ওপর দিয়ে ভোট হয়েছে 2024 সালে, 24 সালের ভোটের পর প্রতি বছর বছরে দুবার করে এই ভোটার যাচাই হয় বাড়ি বাড়ি গিয়ে, বা অন্য ডিসক্রিপেন্সি থাকলে। তখন ইলেকশন কমিশন কিন্তু বারবার বলেছে যে আমাদের একেবারে স্বচ্ছ ভোটার তালিকা। 2024-এর মে মাসে, জুন মাসে সরকার প্রতিষ্ঠার পরে সেপ্টেম্বর মাসে হয়েছে, 2025-এর জানুয়ারি মাসে হয়েছে। তাহলে সেই কাজ সারা ভারতে ঠিকমতো হয়নি। এরপরে তাদের মাথা থেকে বেরোলো এসআইআর করা, এবং মানুষকে কন্টিনিউয়াস লাইনে দাঁড় করিয়ে দাও, যাতে তারা আদানিকে দেওয়া জমি, আম্বানিকে দেওয়া জমি, নীরব মোদী, মেহুল চোস্কি, কোটি কোটি ব্যাংকের দেনা, কোটি কোটি টাকা ডাইভার্সন, 10,000 15,000 কোটি বিভিন্ন রকম স্কিমের ঘাপলাবাজি সেন্ট্রাল গভর্নমেন্টের, সমস্ত কিছু ভুলে যেতে পারে। এবং গিয়ে প্রতিদিন তাদের যে নাগরিক সমস্যা, আমি বাঁচার অধিকার, আমি নাগরিক থাকবো কিনা, এক এক সময় এক একটা, কখনো আপনার নোটবন্দি, কখনো এটা ভোটবন্দি, কখনো ভোট চুরি। এবার কংগ্রেস তার মতো করে মোকাবিলা করছে, অন্য দল মোকাবিলা করছে। আমরা আসবো অভিষেক ব্যানার্জির গতকালে প্রেস কনফারেন্স নিয়ে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার জানেন, আমার মা 91 বছর বয়স বা 90 বছর বয়স, তিনি ভোট দিন বা না দিন, তার নাগরিক অধিকারটা ওই ভোটার কার্ডের মাধ্যমেই কিন্তু সুরক্ষিত, তার নাগরিক পরিচয়টা ওই কার্ডের মাধ্যমে সুরক্ষিত। কারণ রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের একটা খুব ভয়ঙ্কর কথা বলা আছে, কে ভোট দিতে পারে? যিনি ভারতের নাগরিক। অর্থাৎ আপনার কাছে যদি একটা ভোটার কার্ড থাকে, অমিত শাহ বা তার পিতৃপুরুষের, জ্ঞানেশ কুমার তার পিতৃপুরুষের বলার ক্ষমতা নেই যে আপনি নাগরিক কি নাগরিক নন বলার। নাগরিকত্বের প্রমাণ তাকে করতে হবে আমি বেনাগরিক কিনা। এই ক্ষেত্রে ঠিক উল্টো কাজটা হয়েছে। প্রতি মুহূর্তে, প্রতিদিন মানুষকে বেনাগরিক করার একটা যে বিপুল চক্রান্ত তৈরি করেছে বিজেপি, এবং যেটা আমি গত 3 মাস ধরে বারবার আমার দর্শক মণ্ডলীর কাছে বলছি। এবং সেই চক্রান্তের ভাগিদারি কিন্তু বিগ মিডিয়া, সেই চক্রান্তের ভাগিদারি অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল, এনডিএর, এমনকি শাসন ক্ষমতায় আছে নন এনডিএর কিছু রাজনৈতিক দলও বিজেপির নানা রকম এজেন্সির ভয়ে একেবারে চুপ করে থাকায়। কিন্তু কিভাবে প্রক্রিয়াটা করা হলো? প্রথম যখন বিহারে এসআইআর করা হলো, আপনারা জানেন যোগেন্দ্র যাদব এবং অন্যান্যরা মামলা করেছিলেন যে সাধারণ মানুষের নাম কাটা যাচ্ছে। আমরা দেখেছিলাম বিহারে একই ঠিকানায় 800 লোক আছে, আবার দলে দলে লোক সুপ্রিম কোর্টে গিয়ে পর্যন্ত হাজিরা দিয়েছেন, যারা বেঁচে আছেন কিন্তু তাদের নাম কাটা গেছে, যোগেন্দ্র যাদব নিজে নিয়ে গেছেন। এবং সেই মামলা সুপ্রিম কোর্টে চলছে তো চলছেই, বিহারে ইলেকশন হয়ে গেল, তার কোনো ফয়সালা হয়নি। এরপরে যেটা সাংঘাতিক কথা, সেটা হচ্ছে রিপোর্টার্স কালেক্টিভ, তারা দেখিয়েছে বিহারের ভোটার তালিকায় অ্যাকচুয়ালি 14 লক্ষ ডুপ্লিকেট ভোটার রয়ে গেছে। 14 লাখ, ভেবে দেখুন সংখ্যাটা। বিহারে যে সব মিলিয়ে প্রায় 50 লক্ষ মানুষ যদি বাদ চলে যায়, আর 14 লক্ষ ডুপ্লিকেট ভোটার থাকে,
তারপরে আমি আর অন্য প্রসঙ্গগুলো তুলছি না, কিভাবে হরিয়ানা থেকে আনা হলো, কি করা হলো। আসলে ইলেকশন কমিশন, আপনি আজকে ধরুন বাঁকুড়ায় আছেন, কালকে আপনি বর্ধমানে গেলেন, তারপরে কলকাতায় গিয়ে আবার ভোটার তালিকায় নাম তুললেন। এবার আপনার নাম কোথায় কিভাবে আছে সেটা ঠিকমতো ম্যাপিং হচ্ছে কিনা দেখার জন্যে একটা সফটওয়্যার আছে, যেটাকে বলা চলে, যে সফটওয়্যারটা চালালে সেটা হচ্ছে ডুপ্লিকেট সফটওয়্যার। সেই সফটওয়্যারটায় ধরা পড়বে কোথায় কোথায় আপনার নাম আছে, এবং সেইভাবেই কিন্তু ইলেকশনের এই ভোটার তালিকা সংশোধনের কাজ হতো। বিহারের ইলেকশনের সময় হঠাৎ করে দেখলাম বিহার দখলটা এত প্রয়োজন হয়ে পড়েছিল বিজেপির পক্ষে, কারণ ওই পীরপৈঁতিতে ভাগলপুরে আদানিকে জমি দেওয়া হয়েছে। আদানি ওখানে অন্যান্য লগ্নি করছে, কোটি কোটি টাকার লগ্নি। আদানির নিজের পকেটের টাকা না, আদানির ব্যাংক লোন আছে 2,80,000 কোটি। আদানি ডুবলে স্টেট ব্যাংক ডুববে, LIC ডুববে। আজকে আমি এই বারবার আমি আমার সোশ্যাল মিডিয়ায় বলি, যে আজও বলছি, কিন্তু আদানির সুবিধে, অন্যান্য সুবিধে এবং বিহারের আগামী দিনকে লোকসভার কার্যকারিতা দেখে এবং হিন্দি হার্টল্যান্ডে যে একেবারে মনুবাদী সংস্কৃতি RSS এর দাবদাবা চালানোর জন্য বিহারটা ভয়ঙ্করভাবে দখলের প্রয়োজন ছিল, তখন কিন্তু বলা হলো এই ডুপ্লিকেট ভোটারের সফটওয়্যার অনেক গন্ডগোল আছে। সুপ্রিম কোর্টেও বলা হলো আমরা ওটা ইউজ করব না, আমরা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কাজটা করব। ভালো, আপনারা বিভিন্ন ক্ষেত্রে দেখেছেন কিভাবে মানুষের বাড়িতে যায়নি বিএলও, যারা নিজেরাই সই করেছে। যে বিএলওদের উপর অত্যধিক চাপ, তাদের চাকরি থেকে শোকজ করা হয়েছে, কারণ তাদের উপর সুনির্দিষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল যে RJD কংগ্রেসের ভোটার, মূলত যারা সমাজের প্রান্তিক মানুষ, দলিত, মুসলিম, তাদের নাম বাদ দিতে হবে। অন্যদিকে আপার কাস্ট বা অন্যান্যরা, OBC যারা নন ইয়াদব, তাদের নাম যেন থাকে, সেই ক্রিয়াকর্ম করে দেওয়া হবে। যে কারণে ডুপ্লিকেট সফটওয়্যার ইউজই করা হলো না। এই যে ভোটার আপনার যে তালিকা পরপর আছে, সে ডুপ্লিকেট সফটওয়্যার দিয়ে ছাঁকনির কাজ করা হতো, বললো ওটাতে অনেক ডিসক্রিপেন্সি আছে, ওটায় গন্ডগোল আছে, ওটা আপনার ইউজ করা যাবে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, কেরালার ক্ষেত্রে, তামিলনাড়ুর ক্ষেত্রে যখন এই SIR প্রক্রিয়া শুরু হলো, তখন বলা হলো না, আমরা একটা সফটওয়্যার ইউজ করব যেটাতে এর মাধ্যমে বোঝা যাবে কে কোন জায়গায় নাম আছে। এই যে প্রাথমিক, আমি একেবারে স্পেসিফিক পশ্চিমবঙ্গের কথায় ফিরে আসি, যে মানুষদের বাদ দেওয়া হলো, 58 লাখ মানুষকে প্রায় বাদ দেওয়া হয়েছে, কে কোথায় স্থানান্তরিত, কে কোথায় গেছে সেটা বোঝা গেল। তাদের একটা নামের তালিকা টাঙিয়ে দেওয়া হলো প্রতিটা বুথের সামনে, যে আপনি আছেন কি আছেন না আপনারা দেখুন। কারণ 80,000-এর ওপর BLO, বুথ লেভেল অফিসার, যারা একেবারে হয়তো কেউ 3,000 4,000 টাকা পায়, কেউ অফিসারের কাজ করে না। তার মধ্যে প্রাথমিক শিক্ষক আছে, এমনি শিক্ষক আছেন, অঙ্গনওয়াড়ি কর্মী আছেন। তারা গিয়ে গিয়ে সমীক্ষা করে ফাইনালি একটা তালিকা দিল, যেটা নিয়ে খসড়া তালিকা 16 তারিখে ডিসেম্বর মাসে প্রকাশ হলো। আপনি সেই তালিকায় নিজের নামটা দেখে অনেকটাই নিশ্চিন্ত হয়ে গেলেন। তার ঠিক পরে, তার কদিন আগে থেকেই কিন্তু গাওনা গাইছিলেন সুব্রত গুপ্ত নামে একজন রিটায়ার্ড IAS অফিসার, যিনি POP-তে কাজ করতেন, এবং সুব্রত গুপ্ত পশ্চিমবঙ্গ সরকারে ছিলেন। সুব্রত গুপ্তকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চিফ সেক্রেটারি, হয়তো তিনি যোগ্য ছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেননি, অন্য আরেকজনকে করেছিলেন। সুব্রত গুপ্ত যে কারণে ক্ষুব্ধ হয়ে চলে যান দিল্লি এবং গিয়ে PMO-তে নেন। ফলে বুঝতেই পারেন মোদির সাথে সখ্যতার কারণ। এবং আলটিমেটলি সুব্রত গুপ্ত, যেটা ইলেকশন কমিশনের কোনো রিপ্রেজেন্টেশন বলতে পারে না, কারণ কোনো প্রেস হ্যান্ড আউট নেই, কিছু নেই, তিনি একজন অবজারভার, তিনি দেদার ইন্টারভিউ দিতে শুরু করলেন। এত লক্ষ বাদ যাচ্ছে, এত লক্ষের নাম কাটা যাচ্ছে, এত লক্ষ ডিসক্রিপেন্সি আছে, এত লক্ষ আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে, এত কোটি লজিক্যাল ডিসক্রিপেন্সি, এত লক্ষে ডাকা হবে। ভুল ভাল কথা প্রতিদিন মিডিয়ায় তিনি ইন্টারভিউ দেওয়া শুরু করলেন। কেন দেওয়া শুরু করলেন? ওনার কি কোনো অধিকার ছিল ইন্টারভিউ দেওয়ার? জ্ঞানেশ কুমার তিনি প্রেস কনফারেন্স করতে পারতেন, মনোজ আগরওয়াল করতে পারতেন, সুব্রত গুপ্ত হুই সুব্রত গুপ্ত। আমি প্রশ্ন করতে চাই, কি করে তিনি এই দিনের পর দিন একটা মিথ্যে ন্যারেটিভের মতো রোহিঙ্গা, বাংলাদেশি ইত্যাদি বলে মিডিয়াকে উত্তপ্ত করে, একেবারে ঠিক যে টিউনিংয়ে শুভেন্দু অধিকারী কথা বলেন, যে টিউনিংয়ে অমিত শাহ কথা বলেন, যে টিউনিংয়ে মোদি কথা বলেন, যে টিউনিংয়ে সুকান্ত কথা বলেন, সেই টিউনিংয়ে সুব্রত গুপ্ত প্রতিদিন ইন্টারভিউ দিলেন এবং সেগুলো মিডিয়াতে চালানো হলো, এবং মানুষ মনে করলো কি স্বচ্ছ ভোটার তালিকা হচ্ছে। আসলে এর পেছনে একটা বিরাট ষড়যন্ত্র ছিল। ষড়যন্ত্রটা কি ছিল আপনারা তারপরেই বুঝতে পারলেন কি, খসড়া ভোটার তালিকায় দেখার পরে বলা হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি, অর্থাৎ
যুক্তিসঙ্গত কোনো ডিসক্রিপেন্সি, 50 বছর বয়সে বাবা হতে পারে না। এই তো দিলীপ ঘোষ প্রায় 60 বছর ওপর বয়সে বিয়ে করেছেন, উনি যদি বাবা হন আমি খুশি হব। এরকম হুদো বিজেপির লোক, হুদো পলিটিশিয়ান বয়সকালে বিয়ে করেন, বাচ্চা হয় না। বাবার সাথে অমুকের দূরত্ব থাকবে না, কারোর নাম চন্দ্ররেখা, সেটা বাদ। আসলে অদ্ভুত একটা সফটওয়্যার ব্যবহার করা হতো, যেটা ইলেকশন কমিশন কিছুতেই মানুষের কাছে ডাইভার্জ করছে না, যেটা কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধী থেকে শুরু করে সবাই বলেছেন, এবং তৃণমূল নেতৃত্ব যে গিয়ে দরবার করলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও গতকাল তাদের নেতৃত্বে গিয়ে জ্ঞানেশ কুমারের সাথে প্রায় চোখে চোখ রেখে যে কথা বলেছেন, তিনিও একই কথা বলেছেন যে কোন সফটওয়্যার আপনারা চালাচ্ছেন, অ্যালগোরিদম জিনিসটা আপনাদের একটু বোঝেনি। এই যে আপনারা আমার ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা কত সংখ্যক মানুষের কাছে যাবে, কতটা হিট করবে, এটা পুরোটাই এআই দিয়ে ঠিক হয়, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটাই ছাঁকনির মতো কাজ করে। অর্থাৎ এই একটা অ্যালগোরিদমের মাধ্যমে, এবং সেটা কিন্তু মেশিন, মানে আমি আপনাকে ভালো কথা বলছি কি খারাপ কথা বলছি সেইটা বোঝানোর থেকে আমার মুখের ছবিটার আমার বদলে যদি আমার মুখের ছেলের ছবি হয়, তাহলে এই ভিডিওটা কিন্তু একেবারে ডিপ করে যাবে, লোকে দেখবে না। অর্থাৎ মুশকিল হচ্ছে তারা ছবি দেখে চিহ্নিত করে, তারা মানুষকে ওইভাবে চিহ্নিত করতে পারে না। এবং এই রকম একটা সফটওয়্যার, যেটা গোপন সফটওয়্যার, যেটা চালানো হলো, এবং উইদিন আওয়ার ওই 16 তারিখে, যেটা অভিষেক অত্যন্ত সঙ্গতভাবেই প্রশ্ন তুলেছেন, কোন সফটওয়্যার, যেটা 1 মাস 1.5 মাস ধরে বিশাল এক্সারসাইজের পরে চালিয়ে দিয়ে বলা হলো যে 36 লক্ষ লোককে আমরা আবার নোটিশ দেব, তাদেরকে ভেরিফিকেশনের জন্য যাবো। আর লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে 1,36,00,000 মানুষের জন্যে। অর্থাৎ হোয়াট ইজ মিনিং বাই লজিক্যাল ইনডিসক্রিপেন্সি, তার কোনো সংজ্ঞা ইলেকশন কমিশন কোনো ফরম্যাটে দেয়নি। কেন দেয়নি? কারণ লজিক্যাল ডিসক্রিপেন্সির ফরম্যাট 1 2 3 4 5 6 7 8 করে যদি তারা বলে দিত, যে তাহলে কিন্তু প্রশ্ন উঠত। প্রথম বিএলওরা কি বলল, যে বাবা মার নাম যদি 2002 সালে না থাকে তাহলে আত্মীয়র নাম দিতে পারেন। কিন্তু যখনই ডাকা হচ্ছে এই হিয়ারিং এর ক্ষেত্রে, তাকে প্রমাণ করতে হচ্ছে সে নাগরিক, তার কাগজপত্র ছিল, বাবার নাম ছিল, অমুক জায়গায় ভোটার কার্ড ছিল। আমার কাছে কাঁড়ি লোক আমার ভিডিওতে প্রশ্ন করছেন, পাসপোর্ট নিয়ে গেছি, পাসপোর্টটা ইনভ্যালিড হয়েছে। পাসপোর্টটা তো ইনভ্যালিড হয়েছে, কিন্তু আমি নাগরিক ছিলাম বলে তো পাসপোর্ট দেওয়া হয়েছে। ইনভ্যালিড মানে কি? ডেটটা এক্সপায়ার করে গেছে, আমি পাসপোর্ট রিনিউয়াল করিনি, তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। চূড়ান্ত হয়রানি আপনারা দেখতে পেয়েছেন, মানুষকে কিভাবে চূড়ান্ত হয়রানির মুখে দাঁড় করিয়ে দিতে পারেন অমিত শাহ। এবং ঠিক এই সময় যখন পশ্চিমবঙ্গের কলকাতার বুকে 10 ডিগ্রি, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তরবঙ্গের প্রায় শৈত্যপ্রবাহ চলার মতো অবস্থা, মানুষ বেরোতে পারছে না, বয়স্ক লোকেরা এই ঠান্ডায় একেবারে জবুথবু অবস্থা, যাদের বয়স 60 বছর 70 বছর 80 বছর বয়স হয়ে গেছে, তারও তো অধিকার আছে। তারা যখন কাঁপছে, তাদের অসুস্থ অবস্থায় তাদেরকে হিয়ারিংয়ে যেতে হচ্ছে। আপনারা সেই ছবি দেখেছেন, সংবাদ মাধ্যমে বেরোতে শুরু করেছে, অ্যাম্বুলেন্সের মধ্যে যাচ্ছেন, অন্যভাবে যাচ্ছেন, মানে ভয়ঙ্কর অবস্থা। কি গ্রাউন্ডে আপনারা এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা অ্যালাউ বললেন? এইটার কিন্তু কোনো রকম কি সফটওয়্যার ইউজ করলেন? 1 ঘন্টার মধ্যে বলে দিলেন এত মানুষের লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে, এবং প্রতিদিন আপনারা চেঞ্জ করছেন মুখের আদেশে। শুনুন, জ্ঞানেশ কুমার আজ আছেন, কালকে চলে যাবেন। আমিও একই কথা বলছি। যদি বয়স্ক মানুষের, সুকান্ত মজুমদারকে আমি শুনলাম, বয়স্ক মানুষের যাওয়ার কি দরকার? মানে আমি বুঝে পেলাম না, সুকান্ত বাবুর মতো একজন ভদ্র কলেজ অধ্যাপক কি করে বলেন যে তার বাবার ভোটাধিকার থাকবে কি থাকবে না তার কিছু যায় আসে না। আমার মার তো 91 বছর বয়স, শয্যাশায়ী, 90 বছর, তার ভোটাধিকার থাকবে কিনা আমার যায় আসে। আপনার বাবা মার 85 বছর বয়স, ভোটাধিকার থাকবে কিনা যায় আসে, কারণ ওইটাই তার ব্যাংক থেকে শুরু করে ম্যাক্সিমাম জায়গায় পরিচয়পত্র। দেশের কোটি কোটি মানুষ, নাগরিকের প্যান কার্ড নেই, ওই ভোটার কার্ডটা তার পরিচয়পত্র, ওইটাকে সম্বল করে সে বিভিন্ন সোশ্যাল বেনিফিট স্কিম পায়। যে লোকটা ফুটপাতে থাকে, কম্বল, পড়াশুনো জানে না, আনপড় গাঁওয়ার কোটি কোটি মানুষ, আপনারা তাদের বিরুদ্ধে আসলে ওই সফটওয়্যার ব্যবহার করে তাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সি অন্যান্যভাবে হ্যারাস করে তাদের নাম কাটার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত তৈরি হয়েছে একেবারে হোম মিনিস্ট্রি থেকে। হোম মিনিস্ট্রি, আমি প্রথম থেকে বলছি, দেশের 14-15 কোটি 20 কোটি মানুষকে তার একেবারে বাদ দেওয়ার পরিকল্পনা নিয়ে চলেছে। যে মানুষরা এক্সিস্ট করছে, যে মানুষদের কোনো রকম
ঘুষপেটিয়ে অনুপ্রবেশকারী বলা যাবে না। ধরুন তামিলনাড়ুর ক্ষেত্রে 97 লক্ষের নাম প্রথমে খসড়া তালিকায় বাদ দেওয়া হয়েছে। তামিলনাড়ুতে কোথা থেকে ঘুষপেটিয়ে আসবে, কোথা থেকে বাংলাদেশি আসবে, কোথা থেকে রোহিঙ্গা আসবে? এবার এই যে 97 লক্ষ বাদ দেওয়া হলো, ওখানকার ডিএমকে সরকার এবং ওখানকার কংগ্রেস, স্ট্যালিন যেরকম প্রশ্ন করেছে, কংগ্রেস স্ট্যালিন তারা বারবার ইলেকশন কমিশনের কাছে গেছে, কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়। এই সদুত্তর এবং প্রশ্নের জবাব না দিয়ে প্রত্যেকটা নাগরিককে সন্তুষ্ট করাটাই ইলেকশন কমিশনের কাজ। আর এই ইলেকশন কমিশনের কাজ হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা নাগরিককে চূড়ান্ত হ্যারাস করে। আমি প্রসূন আচার্য এই ইউটিউব চ্যানেল জানি, আমার খসড়া তালিকায় নাম আছে, আমার পুত্রদের আছে, স্ত্রীর আছে, মার আছে। আমি জানি না ফেব্রুয়ারি মাসে যে ফাইনাল ভোটার তালিকা বেরোবে তাতে আমার নাম থাকবে কিনা। আপনারা যারা শুনছেন তারা বুঝতে পারছেন তো যে কি ভয়ঙ্কর একটা ষড়যন্ত্রের ব্যাপার। বাড়ি বাড়ি ঘুরে যে সমীক্ষা হলো তাতে নাম আছে, ফাইনাল ড্রাফট লিস্টে নাম থাকবে কিনা কেউ জানে না। কারণ বিহারে ঠিক এই জিনিস হয়েছে, কয়েক লক্ষ মানুষের নাম কিন্তু ফাইনাল ড্রাফট লিস্ট থেকে বাদ চলে গেছে। তখন তাদের বলা হয় যে 6 নম্বর ফর্ম ফিল আপ করুন, কিন্তু তখন ইলেকশন চলে গেছে। এবং এই এসআইআর হওয়ার পরে যে ফাইনাল তালিকা তৈরি হবে, তখন নাম তুলতে গেলে আপনাকে ভার্চুয়ালি জেলা শাসকের অফিসে, ডিএম অফিস অব্দি দরবার করতে হতে পারে। আপনার হাজারো ফিগির চাইবে, হাজারো দলিল চাইবে। এবং এইটা যে পুরোটাই পলিটিক্যাল মোটিভেটেড। অভিষেক যে কথা বলেছেন আমি তার সাথে 100% একমত। দেখুন পশ্চিমবঙ্গে এই রোহিঙ্গা এবং বাংলাদেশি এটা যখন ফেল করলো, বোঝা গেল প্রাথমিক খসড়া তালিকায়, এবং যখন দেখা গেল সত্যিই যে আশঙ্কা করা হয়েছিল মতুয়াদের নাম বাদ যাচ্ছে বিরাট সংখ্যায়, এবং বলা হলো যারা সিএতে অ্যাপ্লাই করেছে তারা ভোটার হতে পারবে না, আইনগত কারণেই পারবে না। অমিত শাহ কেন, অমিত শাহ পিতৃপুরুষ বললেও পারবে না। শান্তনু ঠাকুররা পরিবার সমেত হাজার রোজ মাইক ফুকে চেঁচালেও পারবে না। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর ক্ষমতা নেই এটা করার। কারণ সিএ অ্যাপ্লাই করার পর সেটা জেনুইন তারা নাগরিক হবে, এবং নাগরিক হওয়ার পরে তাকে নতুন ভোটার তালিকার জন্য অ্যাপ্লাই করতে হবে। সেটা 1 মাসের মধ্যে করা সম্ভব নয়। কত মতুয়ার নাম বাদ যাবে আমরা জানি না, সে সংখ্যা 4 লাখ না 10 লাখ না 8 লাখ না 15 লাখ সেটাও জানি না। যাদের কিন্তু ভোটার কার্ড ছিল বা ভোটার কার্ড আছে সেটাও জানি না। কিন্তু অদ্ভুতভাবে প্রথমে পশ্চিমবঙ্গের ব্যাপারে বিগ মিডিয়া একেবারে, কারণ বিগ মিডিয়াটা আপনাকে বুঝতে হবে, বিজেপির পকেটে 10,000 কোটি টাকা রয়েছে। তার মধ্যে মিডিয়াতে তাদের বাজেট প্রতি বছর বিপুল পরিমাণে তারা সমস্ত মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে কিনে রেখেছে, সমস্ত মিডিয়া। এবং তারা প্রতিদিন ঢোল পেটানোর মতো করে বাজায় যে বাংলাদেশি ভোটার তালিকা স্বচ্ছ করতে হবে, এই করতে হবে। হ্যাঁ, কেউ তো চায় না ডেড ভোটার থাকুক, কেউ তো চায় না ডুপ্লিকেট ভোটার থাকুক, কেউ তো চায় না যে যে লোক মরে গেছে পাড়ায় নেই তার নাম ভুয়ো ভোটারের নাম থাকুক। কিন্তু সুকান্ত মজুমদারের সাথে কি কেউ একমত হবেন যে আপনার বাবার বয়স হয়েছে বলে তার নামটা তার কেন তার হিয়ারিং এ যাবে? আমি তো জানি না সুকান্ত বাবু, আপনি ভদ্রলোক বলে আমার মনে হয়। আপনি তো শুভেন্দু অধিকারীর মতো ওই রকম বাগাড়ম্বর টাইপের কথাবার্তা বলেন না। কোন অধিকারে, কোন খেয়ালে আপনি এই প্রসঙ্গটা বললেন? আমার সত্যি আমি আশ্চর্য হয়ে গেছি। যাকে যে প্রসঙ্গে আসছিলাম, যখন বুঝতে পারলো তখন এই বিজেপির থেকে সুর তোলা হলো যে আমাদের ওয়েবকাস্টিং এর মাধ্যমে হিয়ারিং হবে। এবার ওয়েবকাস্টিং এর মাধ্যমে হিয়ারিং হবে এবং আলাদা করে করা হবে অবজারভার দিয়ে। দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যখন মাইক্রো অবজারভারের কথা বলা হচ্ছে, তামিলনাড়ুতে সংখ্যাটা হচ্ছে কত বাদ গেছে 12.57%, ছত্তিশগড়ে 8.76%, গুজরাটে 10%, কেরালে 6.5%, বাংলাতে 5%। অর্থাৎ বাংলাতে কিন্তু অ্যাকচুয়ালি বাদ গেছে কম। তা সত্ত্বেও বলা হলো মাইক্রো অবজারভার নিয়োগ করা হবে, অর্থাৎ তাদেরকে দায়িত্ব দেওয়া হবে যাতে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়। আমি এখানে তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপির কথা বলছি না। আপনার অধিকার, আপনার ব্যক্তিগত অধিকার। আচ্ছা বলুন তো, এইটা নিয়ে সরি, এইটা নিয়ে যখন আলোচনা হচ্ছে বিএলএ 2 নিয়োগ কারা করতে বলেছে? ইলেকশন কমিশন। প্রথম কথা, বিএলএ কেন থাকবে এটাই তো আমার বড় প্রশ্ন। এজেন্টের তো থাকার কোনো দরকার নেই। এই ভোটার তালিকায় মানুষের নাম থাকবে কি থাকবে না পলিটিক্যাল পার্টির এজেন্টরা গিয়ে গিয়ে করবে কেন? এটা তো ইলেকশন কমিশন করবে। ইলেকশন কমিশন এই কাজটা 6 মাস 8 মাস 1 বছর ধরে করলে হতো না? কোনোদিন আমি অতীতে দেখিনি। আমি বহু বছর ভোট দিচ্ছি, আমার প্রায় 60 বছর বয়স হয়ে গেল, কোনোদিন দেখিনি কোনো এজেন্ট এই বিএলওর পেছন পেছন গিয়ে ভোটার তালিকার ব্যাপারে সংশোধনের কাজ করে। ইলেকশন কমিশন করলো।
করে এবার যখন হিয়ারিং হচ্ছে তখন বলল না বিএলএ থাকবেন। এবং যখন তৃণমূলের পক্ষ থেকে সেটা চ্যালেঞ্জ করে বলা হলো যে আপনারা নোটিশ দিন, অসিত মজুমদার বিধায়ককে আমি 100% সমর্থন করছি, তিনি বলেছেন লিখিত দিন, তখন বেচারি এসডিও কি বলবেন, লিখিত দিতে পারবেন না, কারণ তার কাছে লিখিত তো নির্দেশ নেই, ইলেকশন কমিশনের কাছে কোনো লিখিত নির্দেশ নেই। অর্থাৎ গোটা ইলেকশন কমিশন, আমি যেটা বারবার বোঝাতে চাইছি, এই পুরোটাই হুইমজিক্যাল একটা ফ্রড, একটা মানে ম্যালাফাইড প্র্যাকটিসের মধ্যে দিয়ে, এবং একটা এমন সফটওয়্যার যে সফটওয়্যার আপনার নাগরিকত্ব থাকবে কিনা, আপনি নাগরিক থাকবেন কিনা, আপনি ভোটার থাকবেন কিনা, সেইটার প্রশ্নের মুখে এনে লক্ষ লক্ষ মানুষ নয় কোটি কোটি মানুষকে ভারতে দাঁড় করিয়ে দিচ্ছে। এই ঘটনা কখনো স্বাধীনতার পরে হয়েছে আমি তো আজ পর্যন্ত দেখিনি। হ্যাঁ, ভারতে অনেক কিছু হয়েছে, এমার্জেন্সি জারি হয়েছে, ইন্দিরা গান্ধী হেরে গেছেন, ইন্দিরা গান্ধী আবার জিতে এসছে, ভোট স্ক্যাম নিয়ে কথা উঠেছে, অযোধ্যার রাম মন্দির হয়েছে, অনেক কিছু ভারত দেখেছে, সোশ্যাল উৎপাটন দেখেছে, মন্ডল দেখেছে, কমন্ডল দেখেছে, দুর্নীতি দেখেছে, 2G স্ক্যাম ঘোটালা দেখেছে। কিন্তু এই মোদিকালে যে ঘোটালা সেগুলো নিয়েও যেরকম এই সিএজির একের পর এক রিপোর্ট বেরোচ্ছে, যেগুলো কাগজে কোথাও বেরোচ্ছে না, তাতে কোথাও দেখা যাচ্ছে 10,000 কোটি টাকা সেলফ এমপ্লয়মেন্ট জেনারেশন স্কিমে জলে গেছে, কোথাও দেখা যাচ্ছে যে টাকাই ঢোকেনি, সেই টাকা গায়েব হয়ে গেছে, কোথাও কোনো আলোচনা নেই। কারণ হচ্ছে মিডিয়াতে বিজ্ঞাপন দিয়ে তাদের মুখ একবার ঠুসে দিয়ে টাকা মুখটা বন্ধ করে দেওয়া হচ্ছে। আর ইলেকশন কমিশনকে দিয়ে একেবারে অগণতান্ত্রিক শুধু নয়, অসাংবিধানিকভাবে এসআইআর করা হচ্ছে। আপনার যে অধিকার সেইটাকে কাড়ার সুনিশ্চিত সুনিয়োজিত একটা পরিকল্পনার মাধ্যমে এসআইআর করা হচ্ছে। এর কোনো ডাইরেকশন ইলেকশন কমিশন সেভাবে দেখাতে পারবে না। আরটিআই অ্যাক্টিভিস্ট প্রশান্ত ভূষণের সাথে যিনি কাজ করেন, অঞ্জলি ভরদ্বাজ, তিনি আরটিআই করেছিলেন ইলেকশন কমিশনের কাছে যে আপনারা যে এসআইআর করছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তার অরিজিনাল নোটিফিকেশনটা দিন। আপনারা জানেন ইলেকশন কমিশন তার জবাব কি দিয়েছে? বলেছে আমরা এই রকম কোনো সিদ্ধান্ত নিইনি যে তার মিটিংয়ে যে 3 মেম্বার যে ইলেকশন কমিশনের 3 সদস্যের যে কমিশন ইলেকশনে, চিফ ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমার এবং তার অধীনে আরো 2 জন, তাদের কোনো বৈঠকে এইরকম এসআইআর করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাহলে এসআইআর এর সিদ্ধান্তটা নিল কে? প্রশ্ন উঠছে এখানেই। এবং সেখানেই সরাসরি এসআইআর এর সিদ্ধান্ত যে অমিত শাহ দপ্তর থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ যে দপ্তর নাগরিকত্ব প্রমাণ করার ক্ষেত্রে বা একজন মানুষের যদি নাগরিকত্ব নেই তাকে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে মিনিমাম জায়গায় থাকে। এবার ধরুন আজকে আপনার কাছে যে নথিগুলো চাওয়া হচ্ছে, আপনি আজকে রয়েছেন উত্তরবঙ্গে, আপনার বাড়ির কাগজ হয়তো রয়েছে ক্যানিংয়ে, কুলতলিতে, আপনি পারবেন এই 4-5 দিনের মধ্যে? আপনার ছেলে কাজ করে ব্যাঙ্গালোরে, আপনি থাকেন কলকাতায়, কোন প্রত্যন্ত পরিযায়ী শ্রমিক কেরালায় কাজ করে, কে বিদেশে আছে, তার কি নাম থাকবে না? তার অধিকার নেই? আসলে কি হবে জানেন? হবে আগামী দিন যেটা হতে চলেছে, আপনার কাছে ভোটার কার্ডটা থাকবে কিন্তু আপনার ভোটাধিকার থাকবে না। আপনার কাছে এটা ব্যাপারটা এরকম, আপনি ধরুন জেনুইন কিনা সেটা তো ব্যাংক আপনার এই কার্ডগুলোর মাধ্যমেই করে। এবার আলটিমেটলি ওই সফটওয়্যার ইউজ করে যদি আগামী দিনকে আপনি দেখুন প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক, আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক, এইবারে এইখান থেকেই আসল প্রশ্নটা স্ক্যাম ষড়যন্ত্রের অংশটা আসে। এক জায়গা থেকে বাটন টিপে যদি আপনার মূল জায়গা থেকে, আপনার হাতে কার্ড আছে ভোটার কার্ড, অফ করে দেওয়া হয় যে আপনার ভোটার তালিকার যে মূল সার্ভার সেইখানে আপনার নাম ডিলিটেড, তো অটোমেটিক আধার কার্ডের সাথে ভোটার কার্ড যে লিঙ্ক হয়েছে সেখান থেকে অফ হয়ে যাবে, আধার কার্ডের সাথে প্যান কার্ড যেখানে লিঙ্ক হয়েছে সেখানে অফ হয়ে যাবে। তাহলে কি হলো, আপনি কার্যত মানুষটা বেঁচে আছেন, আপনার কাছে আধার কার্ডও আছে ভোটার কার্ডও আছে, কিন্তু আপনি সরকারের কোথাও কিন্তু নেই। এই যে বিরাট ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রটা কিন্তু শুধু একটাই পরিকল্পনাকে উদ্দেশ্য করে, ইচ্ছে মতো অমিত শাহ এবং নরেন্দ্র মোদী, 2 গুজরাটি, তাদের ক্রনি ক্যাপিটাল আদানি এবং আম্বানি রক্ষার স্বার্থে ভারতকে একটা এতদিনকার যে গণতান্ত্রিক পদ্ধতিতে ভারত চলতো সেটাকে সম্পূর্ণ উল্টো দিকে ধাবিত করে, একটা হিন্দু রাষ্ট্রে পরিকল্পিত করে, একটা নিজেদের মতো ইলেকটোরেট তৈরি করে
তারা দেশটা চালাতে চাইছে। সংকটটা এইখানেই। সংকটটা মূলে যেতে গেলে আপনাকে এইখানে যেতে হবে, এইখান থেকেই আসে। তাহলে বিরোধী দলের কাজ কি? বিরোধী দলগুলোর কাজ হচ্ছে, আপনারা যখন ভোটার তালিকা তৈরি হচ্ছে সেটাকে রেজিস্ট করুন। কিন্তু মুশকিলটা অন্য জায়গায়। এখনো পর্যন্ত ইলেকশন কমিশন বা জ্ঞানেশ কুমার এমন কোনো ইন্ডিকেশন দেননি যে তারা কংগ্রেস বলুন, সিপিএম বলুন, তৃণমূল বলুন, ডিএমকে বলুন বা অন্য পার্টি বলুন, তারা যে প্রশ্নগুলো রেজ করছে সেই প্রশ্নগুলো না কোনো সদার্থক জবাব দিয়েছে, না সেই প্রশ্নগুলোর কোনো উত্তর দিচ্ছে। অর্থাৎ আমি যে কথা বারবার বলি সেখানেই ফিরে আসছি, ভারত ভার্চুয়ালি একটা হিন্দু ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হতে চলেছে। এবার ওই ফ্যাসিস্ট আর হিটলারের 1983 সালের 1930-এর দশকের ফ্যাসিস্ট হিটলার মুসলিম তো এক হবে না। ফ্যাসিস্ট তার রূপ বদলেছে, ভোটের মাধ্যমে ক্ষমতা এসে দেশে দেশে ফ্যাসিস্ট সরকার যেভাবে রয়েছে আপনারা জানেন যে কিভাবে তুরস্কে হয়, কিভাবে উত্তর কোরিয়ায় হয়, কিভাবে রাশিয়ায় হয়, ঠিক সেইভাবে এই দেশেও সাধারণ মানুষের যে অধিকার স্বাধীনতার পর থেকে গড়ে উঠেছিল সেটাকে কাড়ার জন্য সবচেয়ে বড় টুল হিসেবে, সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এই এসআইআরকে। আজকে এই পর্যন্তই। এই এসআইআর নিয়ে আমাদের আলোচনা অনেক চলবে। আপনারা দেখতে পাবেন কি ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছরে আরও একবার সবাইকে শুভেচ্ছা জানাই এবং সমস্ত মানুষকে যারা ভিডিও দেখছেন আমার একটা অনুরোধ, এই ফ্যাসিস্টিক, এই অগণতান্ত্রিক, এই জাল জোচ্চুরি বিরুদ্ধে আপনাকে মুখ খুলতে হবে, রুখে দাঁড়াতে হবে। আপনি বিজেপিই করুন, আপনি তৃণমূলই করুন, কারণ আপনি একজন ইন্ডিভিজুয়াল। সুকান্ত মজুমদারের মতো কি আপনি বলতে পারবেন যে আমার বাবার নাম নেই তো কি হয়েছে, যাওয়ার দরকারটাই বাকি? আপনি পারবেন না, কারণ আপনার ভয় লাগবে, অন্তরাত্মা কেঁপে উঠবে। কাগজ থাকবে আপনার হাতে কিন্তু সরকারি খাতায় আপনার নাম থাকবে না। নমস্কার।